প্রয়াগরাজের সকাল সবসময় তাড়াতাড়ি শুরু হয়ে যেত। সূর্য ওঠার আগেই কালেক্টরেটের বিল্ডিং জেগে উঠত। ফাইলের খটখট শব্দ, পিয়নদের ছুটোছুটি আর অফিসারদের মুখে দায়িত্বের চাপ, সবকিছু যেন একটা নির্দিষ্ট ছকে বাঁধা ছিল। এই ছকেই বাঁধা ছিলেন এসডিএম সাক্ষী পাঠকও। বয়স ২৯ বছর, চোখে আগুন, মুখে এক অদ্ভুত দৃঢ়তা। কিন্তু মনের কোনো এক কোণে এমন এক যন্ত্রণা যা প্রতিদিন, প্রতি রাত, প্রতি নিঃশ্বাসের সাথে তাকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলছিল। সাক্ষীকে লোকে গঙ্গার বাঘিনী বলত। মেয়ে কামাল করে দিয়েছে, সাধারণ ঘর থেকে উঠে এসডিএম হয়েছে। অভিনন্দনের ঢেউ বয়ে যেত। কিন্তু প্রতিটা অভিনন্দনের আড়ালে সাক্ষী এক অদ্ভুত ফিসফিসানি শুনতে পেত। তার মায়ের সেই কণ্ঠস্বর, যে মা অভিনন্দন চায়নি, শুধু মেয়েকে একবার কাছে টেনে বলতে চেয়েছিল, আমার মেয়ে ফিরে এসেছে। সাক্ষীর টেবিলে প্রতিদিন নতুন নতুন ফাইল আসত। জমির ঝগড়া, পারিবারিক অশান্তি, বয়স্ক মানুষদের নালিশ, আর না জানি কত কান্না কাগজের নিচে চাপা পড়ে থাকত। সে প্রায় ভাবত, আমি অন্যদের বিচার করছি, কিন্তু নিজের বাড়ির সবচেয়ে বড় অন্যায়টা কেন দেখতে পাচ্ছি না? তারপর সে নিজেকে বোঝাত, মা ঠিকই আছে, বিকাশ তো আছেই। আর এই চিন্তাটাই তার অপরাধবোধকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিত। আজও দায়ী হল। সকাল থেকে মিটিং, তারপর সাইট ভিজিট, তারপর অভিযোগ শোনা। দুপুর নাগাদ তার হাত ক্লান্ত হয়ে গেল, কিন্তু মন তো অনেক আগেই ক্লান্ত হয়ে গিয়েছিল। সন্ধ্যায় যখন সে নিজের কোয়ার্টারে একা হল, সে চুপচাপ মোবাইল বের করল। মায়ের নম্বর, যা সে রোজ ডায়াল করত, রোজ নতুন আশায় আর রোজ নতুন আতঙ্কে। রিং হতে লাগল। একবার, দুবার, কল উঠল না। সাক্ষীর মুখটা ছাই হয়ে গেল। সে আবার চেষ্টা করল। এবারেও সেই একই রিং, আর তারপর কেটে গেল। তৃতীয়বার, চতুর্থবার, প্রতিবারই কল উঠল না। সাক্ষীর ভেতরে যেন কিছু একটা ছিঁড়ে গেল, ঠিক যেমন শুকনো পাতা ঝড়ের দমকায় উড়ে যায়। তার বুক ধরফর করতে লাগল, আঙুলগুলো ঠান্ডা হয়ে এলো। মা ফোন ধরছে না, এটা নতুন ছিল না। কিন্তু আজকের এই নীরবতায় অন্য কিছু ছিল, যেন বাতাসও ভয় পেয়ে থেমে গিয়েছিল। সাক্ষী ভাই বিকাশকে কল করল। একবার, দুবার, তারপর সে ধরল। হ্যালো দিদি। বিকাশের গলা শুনে মনে হলো সে খুব ব্যস্ত। মা কোথায়? সাক্ষী সোজাসুজি জিজ্ঞেস করল। মা ঠিক আছে দিদি, বিকাশ উত্তর দিল। উত্তরে সব ঠিক ছিল, কিন্তু গলায় একটা অস্বস্তি ছিল। সাক্ষীর মনে সেই অস্বস্তিটা বিঁধল। ফোন কেন ধরছে না? ও হয়তো বিশ্রাম নিচ্ছে, বিকাশ বলল। তারপর তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বলল, দিদি তুমি কেমন আছো? অফিসের কাজ? সাক্ষী ভাইয়ের কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, বিকাশ, আমি জানতে চাইছি মা সত্যি ঠিক আছে কিনা। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর বিকাশ বলল, দিদি চিন্তা করো না, বাড়িতে একটু সমস্যা হয়েছে। সাক্ষীর গলা কঠিন হয়ে গেল। কি সমস্যা? কিছু না দিদি, আমি পরে বলছি, বিকাশ বলে ফোন কেটে দিল। ফোন কাটতেই সাক্ষীর নিঃশ্বাস আটকে গেল। তার চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল। বলিরেখা, ক্লান্তি, আর সেই হাসি যা শুধু দুঃখ ঢাকের জন্য। তার মনে পড়ল, যখন সে প্রয়াগরাজে পড়তে এসেছিল, মা স্টেশনে দাঁড়িয়ে বলেছিল, মেয়ে বড় হোস, কিন্তু মাকে ভুলিস না। সাক্ষী সেদিন কেঁদে বলেছিল, মা আমি কোনোদিন ভুলব না। আর আজ তার মনে হচ্ছিল সে মাকে একা ফেলে আসার ভুল করেছে। সে আলমারি খুলল। ভেতরে মায়ের দেওয়া একটা পুরনো থলি। তার মধ্যে একটা ছোট পুজোর চুনরি, কয়েকটা শুকনো মিষ্টি আর একটা চিঠি। চিঠিটা মা লিখেছিল যেদিন সাক্ষী চাকরি পেয়েছিল। হাত কাঁপছিল। চিঠিতে লেখা, আমার মেয়ে, তুই অনেক উঁচুতে উঠেছিস, কিন্তু মনে রাখিস, মেয়ে যখন দূরে উড়ে যায়, মায়ের উঠোন তখন আরও খালি হয়ে যায়। আমি তোকে আটকাবো না, শুধু মাঝে মাঝে এসে আমার কাছে বসিস, তাতেই আমার সব ভরে যাবে। চিঠি পড়তে পড়তে সাক্ষী কেঁদে ফেলল। তার মনে হলো মা যেন সামনে বসে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সে যেন কানে মায়ের ক্ষীণ গলা শুনল, সাক্ষী, আমার শরীর আর চলছে না মা। সাক্ষী তৎক্ষণাৎ ব্যাগ গুছিয়ে নিল। ড্রাইভারকে ফোন, গাড়ি বের করো, প্রতাপগড় যেতে হবে। ম্যাডাম, এখন রাত, এখনই। কালেক্টরেট থেকে গাড়ি বেরিয়ে পড়ল। প্রয়াগরাজ পেছনে ফেলে আসছিল। সামনে রাস্তা লম্বা, কিন্তু সাক্ষীর ভেতরের রাস্তাটা তার চেয়েও লম্বা ছিল। সে তার মায়ের কাছে পৌঁছানোর জন্য নিজের অপরাধ, ভয় আর অনুশোচনা সব পার করছিল। রাত গভীর হতে লাগল। প্রতিটা মাইলের সাথে তার বুক আরও ভারী হচ্ছিল। সে বিড়বিড় করে বলল, মা, আপনার যদি কিছু হয় তবে আমি নিজেকে ক্ষমা করতে পারব না। আর সেই ভয় নিয়েই এসডিএম সাক্ষী নয়, এক মেয়ে
নিজের বাড়ির দিকে ছুটছিল। প্রতাপগড়ের গলিগুলোতে রাত নেমে এসেছিল। হলুদ আলোর নিচে পাড়াটা ঘুমিয়েছিল, কিন্তু সেই পাড়ারই একটা বাড়ির ভেতরে কোনো ঘুম ছিল না। সেখানে জেগেছিল অপমান আর এক বৃদ্ধা মায়ের কাঁপা মন। কমলাদেবী রান্নাঘরের কোণে চুপ করে বসেছিলেন। হাতে একটা প্লেট, তাতে কয়েক টুকরো শুকনো রুটি আর সামান্য দই। দইটাও যেন থমকে ছিল। তার ঠোঁট শুকনো, চোখ নিষ্প্রভ। মুখে পুরনো চোটের দাগ এখনও ম্লান হয়নি, কিন্তু গভীর দুঃখের ছাপ পুরো মুখে ছড়িয়েছিল। নিঃশ্বাস হালকা, যেন শরীর চলছে কিন্তু জীবন ধীরে বিদায় নিচ্ছে। উনুন ঠান্ডা, কোনো ডাল নেই, সবজি নেই, শুধু একপাশে পড়ে আছে দুটো শুকনো রুটি। মা রুটিটা তুললেন, হাত দিয়ে চাপ দিলেন। রুটিটা এত শক্ত যে আঙুলে ব্যথা লাগল। তিনি এক টুকরো ছিঁড়ে দইয়ে ভেজাতে লাগলেন। এটাই তার সারাদিনের খাবার, যে রুটি একসময় তিনি নিজের সন্তানদের জন্য সেকে খাওয়াতেন। হাত পুড়িয়েও হাসি মুখে থাকতেন। মা যেই প্রথম গ্রাস মুখে তুললেন, তখনই বাইরের ঘর থেকে জোরালো গলা ভেসে এলো। এখনো বসে আছো বুড়ি? এই গলাটা ছিল অনিতার, বাড়ির বউয়ের। সেই গলায় শুধু রাগ নয়, মনুষ্যত্বের মৃত্যু ছিল। মা চট করে রুটিটা লুকালেন, যেন চুরি করছেন। তার চোখে ভয়। তিনি কোমরের ব্যথা নিয়ে উঠতে গেলেন, কিন্তু নুইয়ে পড়লেন। তবু উঠলেন, কারণ দেরি হলে রাতের ঘুমটুকুও কেড়ে নেওয়া হবে। তিনি কাঁপতে কাঁপতে হলে এলেন। অনিতা সোফায় বসে টিভি দেখছিল। বিকাশ চেয়ারে বসে মোবাইল নিয়ে। দুটো বাচ্চা খেলছিল। ঘর স্বাভাবিক মনে হচ্ছিল, শুধু একটা জিনিস বাদে, সেটা মায়ের সম্মান। কি করছিলে? অনিতা চোখ রাঙিয়ে জিজ্ঞেস করল। বৌমা, মা নিচু গলায় বললেন, আমি শুধু একটু খেতে। অনিতার মুখে বাঁকা হাসি। সারা দিন খেয়েই তো যাও, কোনো কাজের পয়সা নেই, অথচ খাবারের অধিকার দেখাও। মা ধীরে বললেন, শরীরটা। বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। অনিতা হঠাৎ উঠে দাঁড়াল। শরীর, নাটক বন্ধ করো। তারপর বিকাশের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, দেখো তো নিজের ঘরের রানীর অবস্থা। সারা দিন পড়ে থাকো আর রাতে অজুহাত। বিকাশ মাথা নিচু করে রইল, কিছু বলল না। মায়ের চোখ ছেলের দিকে উঠল, ক্ষীণ আশা। কিন্তু বিকাশের নজর মোবাইলেই আটকে। মায়ের আশাটুকু সেখানেই ভেঙে গেল। মা চুপ করে বললেন, আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। বাসন? অনিতা হেসে বলল, এখন? সারাদিন কোথায় ছিলে? মায়ের ঠোঁট কাঁপল। বৌমা, আমি। অনিতার গলা চড়ে গেল। চুপ, সারাদিন মেয়ের ছবি দেখে কেঁদে মরো, কাজের নাম নেই। এই কথায় মা ভেতর থেকে কেঁপে উঠলেন। তার মনে হল হৃদয়ের সবচেয়ে নরম জায়গাটা কেউ জুতো দিয়ে মারিয়ে দিল। তিনি ধীরে বললেন, সাক্ষী আমার মেয়ে। হ্যাঁ, অনিতা ব্যঙ্গ করে বলল, মেয়ে বড় অফিসার হয়েছে তো? তাহলে তাকে বলুন এসে আপনাকে নিয়ে যাক। এখানে কেন পড়ে আছেন? এই শব্দগুলো মায়ের জন্য তীরের মতো। মা কাঁপতে কাঁপতে হাত জোর করলেন। বৌমা, এটাই তো আমার ঘর। অনিতা অট্ট হাসি দিল। ঘর? এই ঘর? তারপর মেঝেতে পা ঠুকে বলল, এই ঘর আমার স্বামীর, আমি এর মালকিন, তুমি শুধু বোঝা। মায়ের কানে বোঝা শব্দটা বারবার প্রতিধ্বনিত হল। সেই শব্দ তার আত্মায় গেঁথে গেল। বিকাশ হালকা গলায় বলল, অনিতা, থামো। কিন্তু তার থামোতে কোনো জোর ছিল না, শুধু দুর্বল আনুষ্ঠানিকতা। অনিতা আরও ক্ষেপে গেল। থামব? এটা আমার ঘরে বসে খাবে, বাচ্চাদের ভয় দেখাবে, আর আমি চুপ থাকব? মা ঘাবড়ে বললেন, আমি বাচ্চাদের কি ভয় দেখিয়েছি? অনিতা হঠাৎ প্লেট তুলে মেঝেতে আছাড় মারল। ঝনঝন শব্দে প্লেট ভাঙল। মা আঁতকে উঠলেন। অনিতা চিৎকার করে বলল, আমি তোমাকে ঘৃণা করি। তোমার মতো বুড়িরা ঘরের শান্তি নষ্ট করে। মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁদতে চাননি, কিন্তু মন আর ধরে রাখতে পারল না। তিনি ধীরে বললেন, আমি চলে যাই। অনিতা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, যাও, কোথাও দিয়ে মরো। আর তখনই মা সেই কথাটা বললেন, যা শুনলে যে কারো বুক কেঁপে উঠবে। আমি রোজ ভাবি। মায়ের গলা ভেঙে যাচ্ছিল। যদি আমি চলে যাই, তবে হয়তো আমার সন্তানদের বোঝা কমবে। বিকাশের হাত কাঁপল। মোবাইলটা পড়তে পড়তে বেঁচে গেল, কিন্তু সে মায়ের দিকে তাকাল না। মায়ের চোখ পাথর হয়ে গেল। তিনি বুঝলেন, তার মৃত্যুর চেয়েও বড় যন্ত্রণা ছেলের এই নীরবতা। অনিতা একটা লাঠি তুলল আর রাগে বলল, নাটক বন্ধ কর আর কাজ কর, নয়তো আজ। সে লাঠিটা হাওয়ায় ঘোরাল। মা পিছনে হটে গেলেন।
পিঠ দেয়ালে ঠেকল, চোখ বন্ধ হয়ে গেল, আর ঠুট থেকে শুধু একটা শব্দ বেরোল, হে ভগবান। আর ঠিক তখনই বাইরে গাড়ি থামার আওয়াজ, সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ, দরজার হ্যান্ডেল ঘুরল, আর পরমুহূর্তে দরজা খুলে গেল। এসডিএম সাক্ষী পাঠক ঘরে পা রেখেছেন। তার চোখ যা দেখল তা সে জীবনে ভুলবে না। দরজা খুলতেই ঘরের বাতাস জমাট বেঁধে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল, বাইরের ঠান্ডা হাওয়া আর ভেতরের জ্বলন্ত আগুন। সাক্ষী চৌকাঠ পেরোতেই তার নজর গেল লাঠির দিকে, যেটা এখনও হাওয়ায় তোলা, তারপর সেই বৃদ্ধ মহিলার দিকে যিনি দেয়ালে মিশে কাঁপছিলেন, আর সবশেষে সেই মুখের দিকে যার রাগে লাল, অনিতা। সাক্ষীর চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার মনে হল কেউ বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃদয় নিংড়ে দিয়েছে, কারণ দেয়ালে লেগে থাকা ওই বৃদ্ধা অন্য কেউ নয়, তার মা কমলা দেবী। মায়ের চোখ বন্ধ, ঠোঁটে হে ভগবান কাঁপছে, আর হাত জোড় করা যেন মৃত্যুর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। সাক্ষী নিজেকে সামলে এক পা এগোল, তার হাত থেকে ব্যাগ মেঝেতে পড়ে গেল, ধপ করে শব্দ। মায়ের চোখ খুলল, আর সাক্ষীকে দেখে এক মুহূর্তের চমক এলো। মেয়ে, মায়ের গলা ধরে এলো, কিন্তু পর মুহূর্তে ভয় ফিরে এলো। তিনি অনিতার দিকে তাকালেন, তারপর সাক্ষীর দিকে, আর মাথা নিচু করে নিলেন, যেন বলতে চাইছিলেন, মেয়ে, এখানে লড়াই করিস না, ঘরটা বাঁচিয়ে রাখ। সাক্ষীর কলিজা ফেটে গেল। সে ধীর তিতো কঠোর গলায় বলল, অনিতা, লাঠি নামাও। অনিতা চমকে উঠল, হাতের লাঠি আলগা হয়ে গেল, কিন্তু অহংকার বাকি ছিল। ওহো, এসডিএম দিদি এসে গেছেন, অনিতা ব্যঙ্গ করে বলল। এখন কি ঘরেও আইন চলবে? সাক্ষীর চোখ লাল হয়ে গেল। সে দ্রুত মায়ের কাছে গিয়ে মুখ দু হাতে ধরল। মা, এসব কি? মা উত্তর দিলেন না, কারণ মায়ের কাছে অনেক সময় শব্দ থাকে না, শুধু সহ্য থাকে। সাক্ষী মায়ের কপাল লেখল, সেখানে চোটের দাগ। আপতাকে মেরেছে? মা চোখের জল ফেলে বললেন, মেয়ে, থাক। সাক্ষীর কাছে এই থাক শব্দটা কোনো আঘাতের চেয়ে কম ছিল না। মা আজও তাকে থামাচ্ছিলেন, মা আজও ঘর বাঁচাতে চাইছিলেন। সাক্ষী উঠল, সে অনিতার দিকে তাকালো। এখন তার গলায় অফিসারের কড়া স্বর, আর হৃদয়ে মেয়ের তোলপাড়। তুমি আমার মায়ের দায়ে হাত তুলেছ। অনিতা তৎক্ষণাৎ বলল, না, মিথ্যে কথা, উনি নিজেই পড়ে গেছেন, সারাদিন নাটক করেন। সাক্ষী হাসল না, কাঁদ। ঠিক তখনই ভেতরের ঘর থেকে বিকাশ বেরোল। সে ধমকে গেল, সাক্ষীকে দেখল, মাকে দেখল, অনিতাকে দেখল। তার চোখ নিচু। সাক্ষী তার দিকে তাকাল। বিকাশ, আজও চুপ? বিকাশ শুকনো গলায় বলল, দিদি, ঘরের ব্যাপার। সাক্ষীর মুখ কাঁপতে লাগল। ঘরের ব্যাপার? এটাকে ঘর বলে? সে চিৎকার করে উঠল, যেখানে মা অভুক্ত থাকে, যেখানে মাকে লাঠি তুলে ভয় দেখানো হয়, আর ছেলে এটাকে ঘরের ব্যাপার বলে? মেহাসের চোখ ভরে এলো, গলা ভেঙে গেল। দিদি, আমি কি করব? অনিতা চলে গেলে বাচ্চারা? সাক্ষীর চোখে আগুন। তবে তুই বাচ্চাদের জন্য মাকে মার খেতে দেখবি? বিকাশের কাছে উত্তর ছিল না। সে ভেঙে পড়ল। ততক্ষণে বাইরে প্রতিবেশীরা জড়ো হয়েছে। দরজায় মালতী মাসি সবার আগে এলেন। আরে, এসডিএম খুকি এসে গেছে, কেউ বলল। মালতী মাসির চোখ জলে ভরা। তিনি মাকে দেখে কেঁদে ফেললেন। ম্যাডাম, মালতী মাসি সাক্ষীকে বললেন, আপনার মা সত্যি চলে যেতেন। অনিতা চিৎকার করল, চুপ করো, তোমাদের কাজ অন্যের ঘরে নাক গলানো। মালতী মাসি কাঁপতে বললেন, অনিতা, আমরা দেখেছি কত রাত কমলা দেবী না খেয়ে শুয়ে থাকেন, কতবার উনি খাবার চেয়েছেন আর তুমি ছুড়ে দিয়েছ, আর কতবার। মালতী মাসির গলা ধরে এলো। উনি মন্দিরে বসে বলেন, ভগবান, আমার মেয়েকে একবার পাঠিয়ে দাও। সাক্ষীর মন চুরমার হয়ে গেল। সে ধীরে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, সে মায়ের হাতের তালু নিজের গালে ঠেকাল। আপনি মন্দিরে আমার জন্য কাঁদতেন? মা কাঁদতে কাঁদতে মুখ ঢেকে ফেললেন। আমি সাক্ষী ফুপিয়ে বলল, আর আমি ফাইলের ভিড়ে নিজের মাকে হারিয়ে ফেলছিলাম। তারপর সে উঠল, মোবাইল বের করল। হাত আর কাঁপছিল না। ইন্সপেক্টর শুক্লা, সে বলল, আমার বাড়িতে বয়স্ক নির্যাতন হচ্ছে, আমার মায়ের ওপর মারধর হয়েছে, অবিলম্বে পুলিশ পাঠান। অনিতার মুখ ফ্যাকাশে। বিকাশ ঘাবড়ে গেল। মা কেঁপে উঠলেন, না মেয়ে। মা হাত জোড় করলেন, পুলিশ না। সাক্ষী মায়ের দিকে তাকালো আর গলা ছিঁড়ে বলল, মা,
এখন আর চুপ থাকবেন না। মা কাঁদতে বললেন, ঘর ভেঙে যাবে। সাক্ষী কাঁদতে বলল, ঘর তো অনেক আগেই ভেঙে গেছে মা, এখন শুধু দেয়ালগুলো বাকি। বাইরে সাইরেন বাজল। পুলিশের নীল আলো বাড়ির সামনে চমকালো। পাড়ার লোকজনের ঘুম ভাঙল। ইন্সপেক্টর শুক্লা সাক্ষীকে দেখে স্যালুট করলেন। সাক্ষী কোনো আনুষ্ঠানিকতায় সময় নষ্ট করল না। আগে আমার মাকে হাসপাতালে নিয়ে চলুন। কমলা দেবীর নিঃশ্বাস দ্রুত, হাত কাঁপছে, মুখে চোটের সাথে ভয়ের ছায়া। তার মনে হচ্ছিল পুলিশ এলে ঘর ভেঙে যাবে, ছেলে ছন্নছাড়া হবে, নাতি নাতনিরা কষ্ট পাবে। একজন মায়ের কাছে এই ভয়টাই সবচেয়ে বড় শাস্তি। তিনি নিজে মার খান, অভুক্ত থাকেন, ভেঙে পড়েন, তবু ঘর টিকিয়ে রাখতে চান। সাক্ষী মাকে কাঁধে ভর দিয়ে দাঁড় করালো, ঠিক যেমন বাচ্চা তার ভাঙা খেলনা আগলে রাখে। মায়ের ওজন কম, কিন্তু যন্ত্রণাটা ভারী, এত ভারী যে সাক্ষীর বুক চেপে আসছিল। হাসপাতালের ইমার্জেন্সিতে স্ট্রেচার এলো। মাকে শোয়ানো হলো। মা সঙ্গে সঙ্গে সাক্ষীর হাত ধরলেন। মেয়ে, মায়ের গলা কাঁপছিল। আমাকে ছেড়ে যাস না। সাক্ষী কেঁদে বলল, মা, আমি কোনোদিন ছাড়ব না। ডাক্তাররা ছুটে এলেন। প্রাথমিক পরীক্ষা করে বললেন, বিপি খুব কম, শরীরে পুষ্টির অভাব আর দুর্বলতা। সাক্ষী কাঁপতে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, মা ঠিক হয়ে যাবেন তো? ডাক্তার গম্ভীর হয়ে বললেন, শরীর বেঁচে যাবে, কিন্তু। তিনি থেমে গেলেন। সাক্ষী ঘাবড়ে, কিন্তু কি? ডাক্তার নিচু গলায় বললেন, অনেক দিন ধরে ঠিকমতো খাবার দেওয়া হয়নি, আর শরীরে পুরনো চোটের দাগ আছে। এই কথায় সাক্ষীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। পুরনো দাগ? নার্স মায়ের হাত তুললেন। কবজিতে নীল দাগ, বাহুতে চাপের চিহ্ন, পিঠে লম্বা আঘাতের দাগ, যেন বারবার মারা হয়েছে। সাক্ষীর চোখের সামনে অন্ধকার। সে চেয়ার ধরে বসে পড়ল। ঠোঁট দিয়ে শুধু বেরোল, এটা আমার মায়ের শরীরে কে লিখেছে? সেই মুহূর্তে সে এসডিএম ছিল না, শুধু এক মেয়ে যার হাতে ক্ষমতা এসেছিল, কিন্তু মায়ের জন্য সময় ফুরিয়ে গিয়েছিল। বাইরে ওয়েটিং এরিয়ায় বিকাশ বসে, মুখ ফ্যাকাশে। অনিতা এক কোণে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু চোখে অনুশোচনা নয়, শুধু বাঁচার রাস্তা খুঁজছে। ইন্সপেক্টর অনিতাকে জিজ্ঞেস করলেন, কবে থেকে নির্যাতন করছ? অনিতা ঘাবড়ে, না সাহেব, মিথ্যে। সাক্ষী বাইরে এলো, হাতে মেডিকেল রিপোর্ট, চোখ লাল, গলা বরফের মতো। মিথ্যে? সে অনিতার দিকে তাকালো। রিপোর্ট মিথ্যে বলে না। অনিতা কেঁপে উঠল। বিকাশ এগিয়ে এসে বলল, দিদি, আর বাড়িও না, ঘরের ব্যাপার। সাক্ষী ভাইয়ের দিকে তাকালো, চোখ দিয়ে জল পড়ছে। বিকাশ গলা ভেঙে যাচ্ছিল। ঘরের ব্যাপার? মায়ের শরীরের এই দাগগুলো কোন ঘরের ব্যাপার? বিকাশের মাথা নিচু। সাক্ষী প্রথমবার ভাইয়ের মুখে স্পষ্ট দেখল ভয়, দুর্বলতা আর কাপুরুষতা। সে বলল, তুই মাকে কেন বাঁচালি না? বিকাশের চোখে জল। দিদি, আমি ফেঁসে গিয়েছিলাম। সাক্ষী শিউরে উঠল। ফেঁসে গিয়েছিলি? আর মা মার খেয়ে যাচ্ছিল? বিকাশ মাথা চেপে ধরল। দিদি, অনিতা বাচ্চা নিয়ে চলে গেলে আমি একা হয়ে যেতাম। সাক্ষী কঠিন কথা শোনাল। তবে তুই মাকে একা ছেড়ে দিলি? ডাক্তার রিপোর্ট লিখে দিলেন। ইন্সপেক্টর এফআইআর শুরু করলেন। সাক্ষী ওয়ার্ডে গেল। মা আধা সচেতন। সাক্ষী কাছে বসে কপালে চুমু খেল। মা, এই দাগগুলো? মা চোখ খুললেন। বুঝলেন মেয়ে সব জেনে গেছে। মা ধীরে বললেন, মেয়ে, সব সহ্য করেছিলাম। সাক্ষী কেঁদে, কেন মা? মা নিচু স্বরে, কারণ আমি মা। তারপর কাঁপা হাতে সাক্ষীর গাল স্পর্শ করলেন। কিন্তু একটা জিনিস সহ্য করতে পারিনি। সাক্ষী জিজ্ঞেস করল, কি? মায়ের চোখ দিয়ে জল পড়ল। এটা, যে তোর ভাই আমার দিকে তাকাত আর চোখ সরিয়ে নিত। এই কথাটা দরজায় দাঁড়িয়ে বিকাশ শুনে ফেলল। তার ভেতর কিছু ভেঙে চুরমার হয়ে গেল। সে দৌড়ে মায়ের কাছে এসে বিছানায় আছাড় খেয়ে কাঁদতে লাগল। মা, আমাকে ক্ষমা করো। মা ছেলের মাথায় হাত রাখলেন। কেঁদে না বাবা, তোর মা তো ক্ষমা করে দিয়েছে। সাক্ষীর মন ছিঁড়ে গেল। মা ক্ষমা করছেন, আর মেয়ে মেয়ে ক্ষমা করতে পারছে না, কারণ ক্ষমা করলে দাগ মুছে যায় না। সেই রাতে হাসপাতালের আলো আবছা হয়ে এলে মা সাক্ষীর হাত ধরলেন। মেয়ে, একটা কথা দে। সাক্ষী বলল, মা, বলুন। মা চোখের জলে, আমাকে আর ওই ঘরে পাঠাস না। এই বাক্যে সাক্ষীর শরীর কেঁপে উঠল। তার চোখের সামনে ঘরের দেয়াল, তোলা লাঠি, মায়ের কাঁপা শরীর ভেসে উঠল। সাক্ষী মাকে জড়িয়ে বলল, মা, আমি আপনাকে আর ওখানে যেতে দেব না। আর সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়ে নিল, এখন আর আপস নয়, এখন ন্যায়ের গল্প।
হাসপাতালের সেই রাত দীর্ঘ, প্রতিটা মিনিট যেন যুগ। ওয়ার্ডের সাদা আলোয় সাক্ষীর দুনিয়া কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। মায়ের মাথার পাশে বসে তার মন বারবার পেছনে ছুটছিল। সেই দিনের কথা যখন মা তার স্কুলের ফি দেবার জন্য নিজের শেষ চুড়ি বিক্রি করেছিলেন। সেদিন মায়ের চোখে আশা ছিল, আমার মেয়ে পড়বে, নাম উজ্জ্বল করবে। আর আজ সেই মেয়ে অফিসার হয়ে দাঁড়িয়ে, মা জখমের চাদর গায়ে বিছানায়। সাক্ষী মায়ের আঙুল ধরে রেখেছিল। মা বারবার মেয়ের আঙুলের চাপ অনুভব করছিলেন, যেন ভরসা পাচ্ছিলেন যে এখন আর কোনো লাঠি তার মাথায় উঠবে না। মায়ের চোখ আধা বোজা, তিনি মেয়েকে দেখছিলেন আর ধীরে চোখ বন্ধ করছিলেন। সাক্ষী নিচু স্বরে বলল, মা, এখন আর কেউ আপনাকে কষ্ট দেবে না। মায়ের ঠোঁট নড়ল। মেয়ে, ঘর, ব্যাস এটুকুই। সাক্ষী বুঝল মায়ের মনে এখনও সেই পুরনো অসুখ, সম্পর্ক টিকিয়ে রাখার অসুখ, যেখানে মা নিজে মরে যান কিন্তু সন্তানদের ভেঙে যেতে দেন না। সকাল হতেই হাসপাতালের বাইরে ব্যস্ততা বাড়ল। ইন্সপেক্টর জবানবন্দি নিতে এলেন, মেডিকেল রিপোর্ট তৈরি। প্রতিবেশী মালতী মাসি সাক্ষ্য দিতে এলেন। আরও কিছু মানুষ যারা বছরের পর বছর ওই ঘরের দেওয়ালের আড়ালে এক মায়ের ফুপিয়ে কান্না শুনেছেন, কিন্তু সমাজের ভয়ে চুপ ছিলেন। ইন্সপেক্টর সাক্ষীকে বললেন, ম্যাডাম, এফআইআর নথিভুক্ত হয়েছে, আসামিকে হেফাজতে নিতে হবে। সাক্ষীর নিঃশ্বাস গভীর। সে অনিতার দিকে তাকালো, যে বেঞ্চে কাঁপছিল। অনিতার অবস্থা আর আগের মতো নয়। ঘরে তার গলা সিংহীর মতো, এখানে কাঁপছে। ঘরে হাত লাঠি তুলত, এখানে জোর করা। ইন্সপেক্টর এগিয়ে বললেন, অনিতা পাঠক, আপনি গ্রেফতার। অনিতা চিৎকার করে উঠল, না! সে দৌড়ে সাক্ষীর পায়ে পড়ে গেল। দিদি, আমি হাত জোর করছি, আমার বাচ্চারা আছে, আমার ঘরের কি হবে? আমি ভুল করেছি। সাক্ষী তাকে দেখল, আর প্রথমবার স্পষ্ট দেখতে পেল এই মহিলা ভয়ে কাঁদছে, ব্যথায় নয়। সাক্ষী জিজ্ঞেস করল, ভুল? আমার মাকে মারা ভুল ছিল? অভুক্ত রাখা ভুল ছিল? বোঝা বলা ভুল ছিল? অনিতা কাঁপতে বলল, দিদি, আমি বদলে যাব। সাক্ষীর চোখে জল, কিন্তু গলা পাথরের মতো। বদলে যাওয়ার সুযোগ আমার মা কবে পেয়েছিল? ওখানে দাঁড়িয়েছিল বিকাশ। সে কোনো পুরুষের মতো নয়, ভাঙা গাছের মতো। সে এগিয়ে বলল, দিদি, প্লিজ, কেস তুলে নাও। সাক্ষী চমকে, কি? বিকাশ কাঁদতে, দিদি, অনিতা জেলে গেলে লোকে কি বলবে? আমার বাচ্চারা, আমার ঘর। সাক্ষীর চোখে এক মুহূর্ত ঘৃণা নয়, দুঃখ ভিড় করল। সে ধীরে বলল, ঘর? তোকে ঘরই তো বাঁচাতে হবে বিকাশ। আর মা? বিকাশ চুপ। আর সেই নীরবতায় সাক্ষী তার আসল রূপ চিনে নিল। এই নীরবতা স্বার্থপরতার। সাক্ষী ওয়ার্ডে গেল, মা জেগে। সাক্ষী মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মায়ের চোখ বড়, মেয়ে, ঘর? সাক্ষী কাঁদতে, মা, আমি আপনাকে আর ওই ঘরে পাঠাবো না। মায়ের মুখ কেঁপে উঠল। তবে বিকাশ? সাক্ষী ধীরে বলল, মা, বিকাশ বড় হয়েছে, তার ঘর, তার দায়িত্ব। মায়ের চোখ দিয়ে জল। কিন্তু ছেলে? সাক্ষী মায়ের হাত ঠোঁটে ঠেকিয়ে, মা, ছেলে সেই যে মাকে পড়ে যেতে দেয় না। মা চুপ হয়ে গেলেন, কারণ তার কাছে উত্তর ছিল না, শুধু যন্ত্রণা। সেদিন বিকেলে সাক্ষী হাসপাতালে জবানবন্দি রেকর্ড করালো। সে বলল, আমার মা কমলা দেবীর ওপর যে অত্যাচার হয়েছে তা আর ঘরোয়া ব্যাপার নয়, এটা আইনি বিষয়। আর আমি একজন মেয়ে এবং অফিসার, দুই রূপেই ন্যায় চাই। জবানবন্দি শেষ। ইন্সপেক্টর অনিতাকে হেফাজতে নিলেন। অনিতা কাঁদতে চিৎকার করতে লাগল, দিদি, বাচ্চাদের কথা ভাবুন। কিন্তু কেউ ভাবল না যে যখন মা কাঁদতেন তখন মায়ের বাচ্চাদের কথা কেন কেউ ভাবেনি। দুদিন পর মাকে ছাড়পত্র দেওয়া হলো। বিকাশ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে, চোখে ভয়। মাকে কি ঘরে নিয়ে যাব? সে নিচু গলায় জিজ্ঞেস করল। সাক্ষী তার দিকে, তারপর মায়ের দিকে তাকালো। মা ধীরে মেয়ের হাত শক্ত করে ধরলেন, গলা নিচু কিন্তু দীর্ঘ বছরের ভাঙনের সুরে। মেয়ে, আমি ওই ঘরে যাব না। এই কথায় বিকাশের মুখ ফ্যাকাশে। মা, আমি বদলে যাব। মা ছেলের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর চোখ বন্ধ করে বললেন, বিকাশ, আমি ওকে অনেকবার ক্ষমা করেছি, এখন নিজেকে বাঁচাতে চাই। এই বাক্যে সাক্ষীর বুক ফেটে গেল, আর বিকাশের আত্মা কেঁপে উঠল। সাক্ষী মাকে নিয়ে প্রয়াগরাজ চলে গেল। সরকারি কোয়ার্টারের শান্ত ঘরে প্রথম রাতে মা বিছানায় মাথা রেখে বললেন, মেয়ে, আজ প্রথমবার ভয় লাগছে না। সাক্ষী কেঁদে মাকে বুকে জড়িয়ে ধরল, আর মা ধীরে মেয়ের চুলে হাত বুলিয়ে বললেন, মেয়ে, আজ আমি বাঁচতে চাই। সাক্ষীর চোখ দিয়ে জল পড়তেই থাকল। সে ফুপিয়ে বলল, মা, এখন আপনি শুধু বাঁচবেন না, সম্মানের সাথে বাঁচবেন।
আর এভাবেই এক তরুণী অফিসার মেয়ে শুধু তার মাকে উদ্ধার করল না, সে সবাইকে শেখালো যে বয়স্ক মানুষ কোনো বোঝা নয়, মায়ের অপমান মানে পুরো মানবতার অপমান।